আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে এসেছি তোমাদের সামনে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এর নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বোর অ্যাটমিক মডেল নিয়ে, এবং এই ভিডিওটা হচ্ছে এই চ্যাপ্টারের পার্ট 2.2। পার্ট 2.2 হওয়ার কারণটা হচ্ছে আমি বলেছিলাম 4টা পার্টে শেষ করব ইনশাআল্লাহ। তো পার্ট 2 তে অ্যাটমিক মডেল ছিল, পার্ট 2 তে অ্যাটমিক মডেল অর্থাৎ রাদারফোর্ডের এবং বোর পরমাণু মডেল, এই দুইটা একটা ভিডিওতে আলোচনা করা আসলে পসিবল ছিল না। তাই দুইটা এই পার্টের আবার দুইটা পার্ট করবো, তার সাব পার্ট হয়ে গেছে। তো এইভাবে আলোচনা করতে হবে। তো আজকে এই ভিডিওতে আমরা বোর পরমাণু মডেল ও এর সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। আমরা জানি এই বোর পরমাণু মডেলের ভিতরে কিছু এমন সূত্র বা এমন জিনিস আলোচনা করা হয়েছে সেটা আসলে ঠিকমতো ব্যাখ্যা দেওয়া হয়নি। সেগুলোর পরের লেভেলে গেলে তোমরা ভালো মতো জানতে পারবা, বাট তারপরও আমাদের জানার আগ্রহ থেকে যায়। তাই এইখানে বা এই লেভেলে যতটুকু বলা সম্ভব হবে আমি ততটুকু বলে কিন্তু এটা বুঝাবো। আশা করি তোমরা সহজে বুঝতে পারবা। তো আমরা এখন একটা জিনিস জানবো। আমরা জানি রাদারফোর্ড 1911 সালে তার মতামতের অর্থাৎ তার পরমাণু মডেলটা আমাদের সামনে প্রকাশ করেন। তো ওই পরমাণু মডেল নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। যে ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে, আর না দেখে থাকলে দেখার অনুরোধ রইল। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিংক দেওয়া থাকবে। এবং তোমরা প্রায় অনেকে জেনে আছো বা জানো অবশ্যই, যদি তোমরা বই পড়ে থাকো তাহলে অবশ্যই জানবা যে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলা হয়েছিল এবং তার সীমাবদ্ধতা কি। তো তার যে পরমাণু মডেলটা সেটা কিন্তু 100% সঠিক ছিল না। তিনি এই পরমাণু মডেলের জন্য অনেক প্রশংসিত হয়েছিলেন, এটা আমরা জানি। বাট তাতেও কিছু মিস্টেক বা কিছু মিসিং ছিল বা কিছু রং ছিল, বা যাকে বলা হয় সীমাবদ্ধতা ছিল। তো সেই সীমাবদ্ধতাকে নিয়ে পরে সবাই গবেষণা করার পরে মানে ওই সীমাবদ্ধতাকে বা ওই ভুলটাকে শুধরায় আরেকটা বিজ্ঞানী পরমাণু মডেল প্রকাশ করেন। সেই বিজ্ঞানীর নাম হচ্ছে বোর অ্যাটমিক বোর, এবং তিনি যে পরমাণু মডেলটা আবিষ্কার পরমাণু মডেলটা দেন, তাই এই পরমাণু মডেলটার নাম হচ্ছে বোর পরমাণু মডেল। তো তিনি তার 2 বছর পরে মানে 1913 সালে 12-13 মানে ওই 1 বছর পরে এরকম হবে, 2 বছরই হচ্ছে এখানে। তো 1913 সালে তিনি তার পরমাণু মডেলটা দেন, তো ওইগুলো সংশোধন করে। তো এই ভিডিওতে আমরা এইটা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা কেন বুঝতে পারলাম, কারণ তার সীমাবদ্ধতা যদি না জানো তাহলে বোর পরমাণু মডেলটা বুঝতে একটু অসুবিধা হবে। তো ওইটা আগে জেনে আসো, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে দেখবে মজা পাবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তাহলে আমরা জানি যে রাদারফোর্ড পরমাণু মডেলে কি কি সীমাবদ্ধতা ছিল। তো একটু রিভিশন দিই যে রাদারফোর্ড বলেছিলেন যে পরমাণুর একটা কেন্দ্র আছে, যাকে কেন্দ্র করে ইলেকট্রন মানে পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে একটা কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস, এবং তার মধ্যে প্রোটন থাকে এবং তার বাইরে ইলেকট্রন অবস্থান করে। এবং তিনি আরো বলেন যে সেই ইলেকট্রনগুলা সৌরজগতে যেরকম গ্রহ সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা ঘুরছে, তো পরমাণুর ভিতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেভাবে ঘুরছে। বাট কেমন কক্ষপথে বা এর আকার আকৃতি নিয়ে বা একটা অধিক ইলেকট্রনগুলো থাকলে কিভাবে ঘুরবে এই সম্পর্কে রাদারফোর্ড কিছু বলেননি। তো যেহেতু এগুলো বলেননি সেজন্য এটা একটা সীমাবদ্ধতা ছিল। তো বোর পরমাণু মডেলে দেখো সুন্দরভাবে বলা আছে, কিরকম ভাবে বলা আছে। আচ্ছা, তো তিনি প্রথমে বললেন যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলা ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। তারা এটার কি একটা কেন্দ্র দিলাম, তারা নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরে। যেমন আঁকাটা খারাপ হয়ে গেছে, তারপর নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কতগুলো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে, এবং এই কক্ষপথকে অনুমোদিত কক্ষপথ বা স্থির কক্ষপথ বা
শেল বা অরবিট বা প্রধান শক্তিস্তর বলে। আচ্ছা, দেখো এখানে কিন্তু সুন্দরভাবে বলেছে। এবং একটা জিনিস জানো, আমরা সবাই মানুষ, বাট আমরা কি মানুষকে মানুষ বলে রাখি যে হে মানুষ এদিকে আসো, এই মানুষ এদিকে আসো? তাই কিন্তু না, আমরা নাম ধরে ডাকি। আচ্ছা, নাম যদি এক হয় তাহলে কি হবে? ধরো কি দুইজনই তৌফিক, ভাই তৌফিক এদিকে আসো, তাহলে কিভাবে ডাকবে? কে আসবে? তাই না, দুইজনে আসতে হবে জানার জন্য যে কে কাকে ডাকছে। তো তাহলে কিভাবে আমরা চিনবো? তো এক্স্যাক্টলি চিনার উপায় কি ছিল? ন্যাশনাল আইডি কার্ড বা যে কোনো একটা নাম্বার থাকে কিন্তু, তাই না? যেরকম মোবাইল নাম্বার দিয়ে আমরা কল দিলে বুঝতে পারবো এটা ওই ব্যক্তি, বা ন্যাশনাল আইডি কার্ড দেখলে বা আইডি কার্ড বা আইডি নাম্বার, একটা নাম্বারের বিষয় থাকে। তো এক্স্যাক্টলি চেনার জন্য নাম্বার ইউজ করা হয়। তো এইগুলোর এক্স্যাক্টলি চেনার জন্য নাম্বার ইউজ করতে হবে। দেখো এটাও শেল, এটাও শেল, এটাও শেল, এই শেল, কে ডাক শুনবে? কে হ্যাঁ আমি, তিনজনই ডাক শুনবে তো হবে না, সেক্ষেত্রে নাম্বারিং করা লাগবে। তো এটা যেহেতু প্রথম, তাই এটা হচ্ছে ফার্স্ট বয়, এই হচ্ছে মিডল বয় মানে 2, এই হচ্ছে লাস্টের দিকে ব্যাক বেঞ্চার, আর একটা শেল হবে এই তো আরেকটা শেল 4। তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে নাম্বারিং কিন্তু সহজে করে ফেলেছে। ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল। আচ্ছা, এবারে আমরা এই হিসাব নিকাশের ক্ষেত্রে দেখি না যে এই নাম্বারগুলা কে আবার কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই যে নাম্বারের সময় n সংখ্যক বলা হয়, এই সংখ্যাগুলোকে n দ্বারা সংখ্যা প্রকাশ করা হয়। এটাকে শক্তিস্তর সংখ্যা বা কোয়ান্টাম সংখ্যা বলা হয়। আচ্ছা, ওকে, এখন নাম্বার দিলাম, কিন্তু শুধু নাম্বারে তো জমে না, একটু নামটা দেওয়া লাগে। হ্যাঁ, একজনের হ্যাঁ একরকম নাম দেওয়া লাগে, এদেরকে আমরা নাম দেব। যদি n এক হয় তাহলে একে বলা যেতে পারে n হচ্ছে ইংরেজি অ্যালফাবেটের কে, চেনো তো? তো এখান থেকে কোনটা নিব? কে অরবিট শুনতে কোনটা ভালো লাগে? শেল শুনতে ভালো লাগছে, তো এটা হচ্ছে কে শেল। তাহলে এবার n টা কি হবে? এর পরেরটাই দিলে হয়ে গেল, যেহেতু 1 2। তো কে এর পরে কি আসে? এটা তো জানা দরকার। কে এবার l, তো l শেল, কে l m n, তো এই হচ্ছে কেল শেল। আচ্ছা, তাহলে কি পরমাণুর ভিতরে নিউক্লিয়াসের বাইরে কি টোটাল 4টাই শেল থাকে? এর থেকে বেশি থাকতে পারে না। তোমাদের বইতে 4টা দিলেও নিচে কিন্তু ইত্যাদি ইত্যাদি দেওয়া, তার মানে এর থেকে বেশি হতে পারে। তাহলে যদি n সংখ্যা 5 হয় তাহলে আমরা কি নাম দেব? যেহেতু এগুলো কে l m n হচ্ছে, তাহলে কে n সংখ্যা 5 হলে এটা কি হবে? l m n o শেল। তবে n 5 6 7 হতে পারে, তাহলে কি হবে? কে l m n o p q, আর এরকম যাবে। তাহলে এটাই কিন্তু তিনি প্রথমে বলেন। তাহলে এখানে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলে কিন্তু কোনো শক্তি স্তর সম্পূর্ণভাবে ঠিকমতো দেখানো ছিল না, বাট তিনি তো বলেছেন হচ্ছে সৌরজগতের যেভাবে গ্রহগুলোর সূর্যকে কেন্দ্র করে সেভাবে ঘোরে, বাট এক্স্যাক্টলি কিরকম কক্ষপথ তা কিন্তু বলেনি। বাট বোর পরমাণু মডেলে তাকে সুন্দরভাবে দেখানো আছে। এটা 2D হিসেবে এরকম লাগছে, 3D হিসেবে কিরকম লাগবে তোমাকে বলি। 2D হিসেবে তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ যে কিরকম দেখাচ্ছে, 3D হিসেবে বিষয়টা এরকম দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার চলো পরের পয়েন্টে চলে যাই। আচ্ছা, সেকেন্ডে বোর কি বলেছিলেন? তিনি বলেছেন যে ইলেকট্রনগুলো যখন কক্ষপথে ঘুরতে থাকে তাদের কৌণিক ভরবেগ, অর্থাৎ কৌণিক ভরবেগ কিরকম হয়? এরকম হয় nh/2π। এখন এই সূত্রটা একটা প্যাচ মেরে দিয়েছে, মানে এটা আমরা ভালোমতো বুঝতে পারি না, বা এরকম ব্যাখ্যাও দেওয়া নাই। এটা তোমরা পরের লেভেলে ভালোমতো বুঝতে পারবা, বা এখানে যতটুকু বলা যেতে পারে ততটুকু ভাবে আমি বলবো। আচ্ছা, তো কৌণিক ভরবেগ বুঝতে হলে তার আগে আমাদের ভরবেগ বুঝতে হবে। আচ্ছা, তার আগে ভরবেগের আগে আমাদের বেগ বুঝতে হবে। আমরা জানি কোন বস্তুকে ধরো একটা বল প্রয়োগ করে যদি আমরা এখান থেকে এই পর্যন্ত সরাই, অর্থাৎ কোন বস্তুকে বল প্রয়োগের ফলে ধরো কি এতটুকু সরণ ঘটালাম t সময়ে এতটুকু সরণ ঘটালাম, এই যে এতটুকু সরণ ঘটালাম, তাহলে এর বেগ কি হবে? বেগ হবে h/t, অর্থাৎ একক সময় যতটুকু সরণ তার ঘটে তাকে বলা হয় বেগ। তো এখন দেখো
একটা ফুটবল, এই ফুটবলকে তুমি একটা কিক মারলে সেই কিক মারার ফলে বহুত দূরে গেল। আচ্ছা, একটা এরকম লোহার ফুটবল, তাকে তুমি কিক মারার ফলে কি হলো, সে একটু গেল, বাট তোমার পাটা পুরোটাই চলে গেল। তার মানে তোমার এরকম পা ব্যান্ডেজ মেরে এরকম বসে থাকতে হলো। তো যাই হোক, বসে থাকলাম, থেকে এবার ভিডিওটা দেখছো। তো এখন দেখো, এই বস্তু ক্ষেত্রে এতটুকু গেল এবং এই বস্তু ক্ষেত্রে এতদূর গেল। কেন গেল? কারণ এই দুইটার ভর ভিন্ন ছিল। তো সেই ক্ষেত্রে এখানে ভর ইম্পর্টেন্ট। যদি এইটুকুর বেগ এরকম হয়, তাহলে ভর বেগ কি হবে? ভর বেগ mv গুণফল ভর বেগ, একসাথে বলছি তো একসাথে গুণ দিয়ে দিলাম, ভর বেগ হয়ে গেল। বাট এইখানে তো খেলা। এখন এই যে তোমার হচ্ছে পরমাণুর ভিতরে, এখানে তুমি এখন ভর বেগ কিভাবে দেখবা? এটা তো সার্কুলার, এই জন্য এখানে কৌণিক ভর দেখানো হয়। এখন দেখো কৌণিক ভর কেন হয়। আচ্ছা, তোমরা কি কোনো চিন্তা করছো? রাদারফোর্ড পরমাণু মডেলে দেখো বলা হয়েছিল যে এই যে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয় এবং এই আকর্ষণ বলটা কেন্দ্রমুখী। তার মানে এইদিকে আকর্ষণ করছে। বাট ইলেকট্রন এদিকে আকর্ষণ করলে কি হবে? ধরো কি একটা চুম্বক আর লোহা, ম্যাগনেট আর এটা হচ্ছে লোহা, তাহলে এই দুটোকে আকর্ষণ করলে কি হবে? এরকম হবে, একসাথে চলে আসবে। বাট এখানে ক্ষেত্রে তো তা হয় না, এটা গুড়গুড় করে। এই ঘোরে কেন? এটাই তো প্রশ্ন। ভাবো, খালি চিন্তা করবা, নতুন নতুন জিনিস ইনভেন্ট করবা। তো এখন এখানে ঘোরে কেন? তাহলে একটু গল্প আকারে বুঝি, ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটু গল্প আকারে বুঝাচ্ছি। ওকে, কি রকম? ধরো কি এই পজিটিভটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। তো এখন এই ছেলের মেয়েকে খুব পছন্দ হয়েছে, তো সেইকে ডাকছে, আকর্ষণ করছে, ডাকছে বলে তুমি এইদিকে আসো। মানে ওর দেখে কি রকম ডাকছে, তুমি এইদিকে আসো। বাট মেয়েটা পছন্দ করে, বাট মেয়েরা তো সহজে চলে আসে না, তো একটু ঢং ঢং করে। তো এ বলছে না, আমি ওইদিকে যাবো। সে ওইদিকে যাচ্ছিল, এইকে ডাকছে, পছন্দ করে, প্রপোজাল দিচ্ছে, বাট এ তো একটু কাহিনী করছে। তো বলছে না, আমি এইদিকে যাবো। তো বলছে তুমি এইদিকে আসো। তো সে এখন কি করে কই যাবে? সে মাঝখানে গেছে, সমান ভাবে গেছে। যদি পছন্দ না হয় তাহলে সোজা চলে যাবে, পছন্দ হলে তখন সে একটু ঢং করে যাচ্ছে। তখন এই জায়গায় সে বলে না, তুমি এইদিকে আসো। সে বলে না, আমি ওই দিকে যাব। সে কোন দিকে যাবে? সে এই দিকে গেছে। আচ্ছা, তো আবার ডাকে এদিকে আসো। ও বলে না, আমি ওই দিকে যাব। এই দিকে যাবে। পরে এ বলে আমি এদিকে যাব, আর এ বলে তুমি এইদিকে আসো। তখন সে আবার এদিকে আসে। পরেও এই দিকে আছে, তো পরে আবার এই দিকে ডাকছে, না 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 না, আমি এই দিকে যাব। তারপর সে আবার এই দিকে গেছে। তো এরকম করলে সে আবার এই দিকে যাবে না, সে আবার এই দিকে যাচ্ছে, মানে এই দিকে ডাকছে, বাট সে এই দিকে গেল। আবার এই দিকে ডাকে, আর এই যাবে এই দিকে, তো সে আবার গেল এই দিকে। তো দেখো এইভাবে কিন্তু ইলেকট্রন গুলা কে কেন্দ্র করে ঘুরছে। ডিসক্লেইমার, তোমার জন্য আমার এরকম মেয়ে দেখে ছোটাছুটি করো না, পরে মাইতো খালে কর্তৃপক্ষ দায়ী নয়। তো যাই হোক, এখন এইভাবে দেখো ইলেকট্রন ঘুরছে। এখন দেখো এখানে কিন্তু সব কোণের খেলা হয়ে গেছে। তো যেহেতু এখানে কোণের খেলা হয়েছে, তাহলে ভরবেগের ক্ষেত্রে এখানে কৌণিক ভরবেগই হবে। এখন দেখো তাহলে এবার এই কি আসবে কেন? আচ্ছা দেখো, একটা বৃত্ত, এখন এটা বৃত্তের মাধ্যমে ঘুরছে না, এইভাবে এই কাহিনী যদি ঘটে, তাহলে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইভাবে ঘুরছে ইলেকট্রনটা। আচ্ছা, তো এখন যদি এটাকে একটা দড়ি ভাবো, হ্যাঁ, এই যে ঘুরতেছে, এখানে একটা ধরো কি দড়ি একটা ইট দিয়ে এরকম করে খেলা করতেছি। তো এখন যখন এটা আমি ঘোরাচ্ছি, তো এটার ভিতরে কি একটা জিনিস কমন আছে না, যে প্রত্যেকটা ক্ষেত্রে এই দেখো এই দূরত্ব বজায় রেখে কিন্তু সে ঘুরতেছে। তো এই ডিসটেন্সটা কি? এই বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ, এই হলো ভরবেগ, একসাথে হয়ে গেল এম্পিয়ার। আচ্ছা, খুব মজা হয়ে বুঝতে পারলাম। কিন্তু এই যে এটা আসলো কোথা থেকে? এটা এবার খুঁজে বের করতে হবে। খুঁজে বের করো, তার জন্য এটা মুছতে হবে। তো এটা বুঝতে পেরেছি, তো এটা আমি আর মুছে দেই। যদি বুঝতে না পারো, একটু পিছনে টেনে আবার দেখো, তাহলে বুঝতে পারবো। এটা বুঝতে না পারো। এখন একটু এর জন্য ইতিহাস করতে হবে। দেখো, নিলস বোর 1913 সালে যে মডেল দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই যে মানে কণাগুলা, মানে এই যে ইলেকট্রন কণা ভাবে ঘোরে, মানে সোজা সরল রক্ষা কণা ধর্ম মেনে চলে। ইলেকট্রন কণা ধর্ম মেনে চলে, অর্থাৎ সরলরৈখিক ভাবে যায়, মানে বৃত্তাকার ঘুরে সোজা যাবে। কিন্তু পরে ডি ব্রগলি 1924 সালে তিনি বলেন না,
ইলেকট্রন কণা ধর্মের সাথে তরঙ্গ ধর্ম মেনে চলে, মানে এইভাবে ঘোরে, অর্থাৎ এইভাবে যায়। আবার কণা ধর্ম বলে তরঙ্গ ধর্ম মেনে চলে। এবং তিনি একটা সূত্র দেন, সেই সূত্রটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য প্লাস h/mv, ল্যাম্বডা বাই h/mv। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যার হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 6.626 into 10 to the power -13 kg সেকেন্ড মাইনাস 1। এটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক। আচ্ছা, এবং সোডিনজেন 1926 সালে তিনি কি বলেন যে ইলেকট্রন যখন ঘোরে তো কি তরঙ্গ আকারে ঘোরে, কিভাবে, এইভাবে ঘোরে। এবং তিনি বলেন এই যে তরঙ্গ দৈর্ঘ্যের মান, এবং তিনি এটা বলেন যে আমরা জানি বৃত্তের পরিধি কি 2πr। তো তিনি বলেন যে বৃত্তের পরিধি অর্থাৎ যে তরঙ্গ আকারে ঘোরে না, তো এই তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যাম্বডা এই যে শেল বা কক্ষপথের নম্বর অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা গুণফলের সমান, অর্থাৎ বৃত্তের পরিধি সমান এই যে তরঙ্গ দৈর্ঘ্য ইনটু কোয়ান্টাম সংখ্যা বা n ল্যাম্বডা, অর্থাৎ পূর্ণ সংখ্যা এটা হবে। তো এটা হচ্ছে এই যে শেল নাম্বার বা যেটা আমরা পড়েছিলাম না, ওই যে n = 1 2 3 KLMN শেল, তো এই শেল নাম্বার বা কক্ষপথ সংখ্যা বা কোয়ান্টাম সংখ্যা যদি প্রথম শেল হয় বা k শেল হয় সেক্ষেত্রে 1 হবে, l শেল হলে 2 হবে, m হলে 3 হবে, n হলে 4 হবে, এরকম ভাবে হবে। আচ্ছা, তো এখন দেখো এই যে ব্রগলি বাবাজি কি বলে গেছে, এই যে ল্যাম্বডা মান সমান এইটা, তো দিলাম বসায় 2π আর n, ওই যে ল্যাম্বডার মান দিলাম mv। ওকে, এবারে টেনে আনি, তাহলে mv আর হয়ে যাচ্ছে, mv টা এই পাশে আসবে আর ওটাকে ওই দিকে দিলে তাহলে nh বাই দেখো 2π হয়ে যাচ্ছে। এই হলো আমাদের প্রদত্ত সূত্র, এই দেখো সমান। এখন এই সূত্রটা কিভাবে আসলো আর এটা কিভাবে তিনি দিচ্ছেন এই জন্য একটু ব্যাখ্যা করতে হবে, এটা তোমরা পরের লেভেলে বুঝতে পারবে। আর এই যে সূত্রের এটা একটু সহজ ভাবে আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার পিছনে টেনে দেখো, আর তারপর না বুঝলে কমেন্টে জানিয়ে দাও যে তুমি কোথায় বুঝোনি, ইনশাআল্লাহ বুঝাই দেব। আচ্ছা, তো এই হয়ে গেছে 2 নম্বর। এইবার আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এখন দেখো তিনি নিলস বোর বলেছে যে ইলেকট্রন যখন ঘোরে, এই নিজস্ব কক্ষপথে যখন ঘোরে তখন যে কোনো রকম শক্তি বিকৃত বা শোষিত করে না। কিন্তু তোমার রাদারফোর্ড পরমাণু মডেলে দেখো বলা হয়েছিল যে ইলেকট্রন ঘোরে তখন সে তার শক্তি হারাতে থাকে, এবং তার শক্তি হারানোর কারণে তার কক্ষপথ আস্তে আস্তে ছোট হতে থাকে এবং এক সময় সে নিউক্লিয়াসে পতিত হয় এবং এভাবে পরমাণু বিনষ্ট হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এটা হয় না, তাই এটা ভুল। তখন তিনি এই ভুলটাকে তিনি সংশোধন করে বললেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরার সময় কোন রকম শক্তি শোষিত বা বিকৃত করে না। হ্যাঁ, বাট এক সময় করে, কখন করে বুঝাই। আচ্ছা, একটা জিনিস বুঝো, আমি যে বলেছিলাম না ঘোরার সময় এই যে দেখো এইদিকে যাবে, তারপর এইদিকে ডাকছে, তারপর এইদিকে যাচ্ছে। আমার এই মানটা যত বেশি হবে, অর্থাৎ মানে এই শক্তি যত বেশি হবে ততই কিন্তু সে একটু বাইরের দিকে থাকবে, তাই না? তার মানে এই আর এর তুলনায় তার মানে দড়িটা যত লম্ব হবে বা বলতে গেলে এইটা যত এর মান যত বেশি হবে তত সে দূরে থাকবে, কারণ এই শক্তির জন্য দূরে আছে, এ টানার জন্য সে শক্তিতে টেনে পেরে উঠছে না, তাই সে একটু দূরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এখন এই ক্ষেত্রে এর শক্তি লাগছে কম, এর শক্তি লাগছে বেশি। এখন যদি এই ইলেকট্রনটা এখানে আসতে চায় বা এই ইলেকট্রনটা যদি এখানে যেতে চায় তাহলে কিরকম কাহিনী ঘটবে দেখো। এ অনেক শক্তি নিয়ে বাইরে এত দূরে থাকছে, এর সাথে যুদ্ধ করে দূরে থাকছে, তো সেই ক্ষেত্রে তার অনেক এনার্জি লাগছে। সে যদি আমার কাছে আসতে চায় তখন তার কি করতে হবে, তখন তার শক্তিগুলো ছেড়ে দিতে হবে, অর্থাৎ শক্তি কমাতে হবে। তাই সে শক্তি বিকৃত করে দিল বা ত্যাগ করছে, এখানে শক্তি ত্যাগ করছে বা বিকৃত করছে। এখন দেখো এইখানে
এখন সে এখান থেকে এইদিকে যাবে, অর্থাৎ যখন তুমি তোমার কম জোর লাগছে তুমি যখন এখানে যেতে যাচ্ছ তখন তোমার আরো বেশি শক্তি লাগবে, তখন তুমি কি করবা, তোমার বেশি শক্তি শোষণ করবা। তো এখানে তুমি শক্তি শোষণ করে কম শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছ। এখন কোনটা কম শক্তি স্তর কোনটা বেশি শক্তি স্তর, এই যে কোয়ান্টাম সংখ্যা যেটা বেশি হবে সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তর, অর্থাৎ n 1 হলে সেটা নিম্ন, 2 হলে তার থেকে বড়, 3 হলে তার থেকে বড়, অর্থাৎ এটা কম, এটা তার থেকে বেশি, এটা তার থেকে বেশি, তাহলে এই যে এরকম হবে। এটা উচ্চ শক্তি স্তর, এটা থেকে এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, আবার এটা উচ্চ শক্তি স্তর, এটা থেকে এটা নিম্ন, এটা উচ্চ, বা এটা নিম্ন, এটা উচ্চ, এইভাবে। তাহলে আমরা বুঝতে পারলাম কখন শক্তি শোষিত করে কখন শক্তি বিঘ্নিত করে। তো 2 পয়েন্টে শুধু এটুকু বলা হয়েছিল এই পর্যন্ত। 3 পয়েন্টে এটা বলা হয়েছে যে শক্তি বিঘ্নিত করে, এবং এই শক্তি বা শোষিত বা বিঘ্নিত শক্তির মান কি রকম, মান হচ্ছে hv বাই hc বাই ল্যাম্বডা। আচ্ছা, তো আমরা এখন এটার কি কি বলে সেটা এখন বলিনি, সেটা আমি বলি। এই এমটা হচ্ছে, এখন দেখো এটা কোন বস্তু, এটা হচ্ছে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন ভরটাই হবে, তাহলে ইলেকট্রন ভরটা কি 9.110 into 10 to the power minus 28 গ্রাম, আর এক্ষেত্রে কেজিতে হিসাব হবে। তো যখন আমি কেজিতে হিসাব করব তখন কি হবে, এই দেখো এটা হচ্ছে 23, এখন এর ভাগ 20, 10 minus 3, সরি 10/3, মানে এর সাথে ভাগ দিব, এর সাথে যদি সাইন্টিফিক ভাবে প্রকাশ করি তাহলে 10 to the power 3 হয়। এখন বেস সেম, পাওয়ার বেস সেম থাকলে পাওয়ারগুলো যোগফল হয়, তাহলে এটা উপরে আসলে কি রকম হবে, মানে ভাগ থাকলে সেটা বিয়োগফল হয় আর মানে গুণ হলো, তাই তো। এখন বেস দুটো সমান, তাহলে এই পাওয়ারগুলো যোগফল হবে, তো -28 প্লাস -3 কত হবে, প্লাস প্লাস মাইনাস, তার মানে 31 হবে। তো অর্থাৎ 10 টু দি পাওয়ার -3 দিলে 31 দিলে এটা হচ্ছে কেজি, এবং কেজিতে হিসাব করতে হবে। বি হচ্ছে ইলেকট্রনের ভর, সরি ইলেকট্রনের বেগ, যেটা জানি না, বাট এটা হবে ms-1 দেওয়া থাকতে পারে। ব্যাসার্ধ সেটা হবে মিটার, আর এখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়েছি, n হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, আর পাই মান আমরা জানি 3.141159, বাট আরো যেতে থাকবে, বাট এই কারণে এখানে শুধু এই চারটা সংখ্যা নেওয়া হয়, 3.1416 ধরা হয়। এই যে এটা হচ্ছে এইগুলোর ব্যাখ্যা, এবং এই ক্ষেত্রে এটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ওই যে প্ল্যাঙ্কের ধ্রুবক, বাট এই ভিটা হচ্ছে, আর এই সিটা হচ্ছে আলোর বেগ, এটা হচ্ছে 3 into 10 to the power 3 হচ্ছে 10 to the power 8 ms-1, আর এই প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং এটা হচ্ছে তোমার ল্যাম্বটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা মিটারে প্রকাশ করা হবে, এবং এই ভিটা হচ্ছে বিকিরিত বা শোষিত শক্তির মান, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, শক্তির কম্পাঙ্ক যেটা হচ্ছে হার্জ বা s-1। বুঝা গেছে? মানে এই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, বি হচ্ছে এই যে বিকিরিত বা শোষিত শক্তির কম্পাঙ্ক বা হার্জ, যার একক হচ্ছে হার্জ, এবং এই হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং সি হচ্ছে আলোর বেগ, সেটা হচ্ছে এই যেটা, এবং এটা হচ্ছে ms-1 এর একক, আর এটা হচ্ছে ল্যাম্বটা হচ্ছে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বিকিরিত মানের তরঙ্গ, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের মান, যেটা হচ্ছে মিটারে প্রকাশ করতে হবে। তো আশা করি জিনিসটা ঠিকমতো বুঝতে পেরেছো। আচ্ছা, এখন দেখো এখানে কি বলা হয়েছে, যে যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে তাহলে সেই তার শক্তি নির্গত করে বা বিকিরণ করে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে সে শক্তি, সরি নিম্ন থেকে উচ্চে গেলে তখন সে শক্তি শোষণ করে, উচ্চ থেকে নিম্নে গেলে সে শক্তিগুলো ছেড়ে দেয় বা বিকিরণ করে। এখন এই যে বিকিরিত শক্তি, এই যে রেটাকে যদি তুমি একটা প্রিজমের মধ্যে নিয়ে যাও তাহলে এরকম একটা বর্ণালী বা কালার দেখা যাবে, এবং এটাকে বলা হয় পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী। তো তিনি শুধু হাইড্রোজেনের
এই পারমাণবিক বর্ণালীটা দেখাইছিলেন, অন্য কোনো পরমাণুটা দেখাননি। আচ্ছা, সফলতার ক্ষেত্রে মানে সীমাবদ্ধতা হওয়ার আগে এই বোর পরমাণু মডেলের সফলতা আমাদের আগে জানতে হবে। তো দেখো, রাদারফোর্ডের পরমাণু মডেলে ইলেকট্রনগুলা নিউক্লিয়াসে কিভাবে ঘোরে সেটা কিন্তু ঠিকমতো বলা হয়নি। তিনি বলেছিলেন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা যেভাবে ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেভাবে ঘোরে। কিন্তু এখানে কিরকম আকার, কক্ষপথ আকার, ব্যাসার্ধ নিয়ে কোনো কিছু বলা হয়নি। বাট পরমাণু মডেলে, বোর পরমাণু মডেলে কিন্তু সুন্দরভাবে তা দেওয়া রয়েছে। আবার এই যে ইলেকট্রনগুলা শক্তি বিঘ্নিত বা শোষণ করলে তাদের কিরকম অবস্থা হবে সেটাও কিন্তু আলাদা পরমাণু মডেলে দেওয়া ছিল না। বাট বোর পরমাণু মডেলে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। এবং রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোন পরমাণুর পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্ট্রাকচার ব্যাখ্যা করা যায় না। কিন্তু বোর পরমাণু মডেলের ক্ষেত্রে দেখো, এই হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীটা কিন্তু ব্যাখ্যা করা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা সফলতা। দেখো, এই সীমাবদ্ধতার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো যে বড় পরমাণু মডেলে কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। তো সেই সীমাবদ্ধতাগুলো কি কি? আচ্ছা, আমরা এখান থেকে বের করব যে কি কি সীমাবদ্ধতাগুলো আছে। তো দেখো, এখানে মোটামুটি সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, একটা জিনিস ধরা পড়ে গেছে। দেখো, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতার ক্ষেত্রে কিরকম হবে? হ্যাঁ দেখো, বোর কিন্তু বলেছে যে বৃত্তাকার কক্ষপথে ঘোরে। বা শুধু কি বৃত্তাকার কক্ষপথই রয়েছে? দেখা গেছে যে এর সাথে উপবৃত্তাকার কক্ষপথও রয়েছে। পরমাণু মডেলে উপবৃত্তাকার কক্ষপথও আছে, কিন্তু এই সম্পর্কে কিন্তু বোর কোনো কিছুই বলেনি। তাই এটা একটা সীমাবদ্ধতা। আবার তিনি এই যে ইলেকট্রনগুলা উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে আসলে যে দেখো শক্তিগুলা ত্যাগ করছে, তো এখানে দেখো একটি মাত্র রেখা পাওয়ার কথা। বাট শক্তিশালী যন্ত্র দিয়ে যদি দেখা হয় তাহলে এই একটি রেখা অনেকগুলা রেখার সমষ্টি, অর্থাৎ অনেকগুলা রেখার একটা সমষ্টি হচ্ছে। বাট এই সম্পর্কে কিন্তু বোর কোনো কিছু বলেনি। তাহলে এটা হচ্ছে আরেকটা সীমাবদ্ধতা। অর্থাৎ এটা এক, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। তাহলে দুইটা সীমাবদ্ধতা পেলাম। থার্ড সীমাবদ্ধতা হচ্ছে এইখানে যেটা আমি বলেছিলাম, বোর পরমাণু মডেল অনুসারে তিনি শুধুমাত্র হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করেছিলেন, অর্থাৎ যেটার একটি মাত্র ইলেকট্রন রয়েছে। একাধিক ইলেকট্রন বিশিষ্ট কোন পরমাণুর পারমাণবিক বর্ণালী কিরকম হবে সেটা কিন্তু তিনি বলেননি। তো এটা হচ্ছে আরেকটা সীমাবদ্ধতা। তাহলে আমরা এই ক্ষেত্রে তিনটা সীমাবদ্ধতা দেখতে পেরেছি, এবং বইয়ের যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা আশা করি সবগুলো ঠিকমতো বুঝতে পেরেছি। আর কোনো কিছু যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। হয়তো আমার বলার ভিতরে স্পিড বা একটু জড়তা থাকতে পারে, তো সেটা একটু সমস্যা দৃষ্টিতে দেখতে হবে। এবং চেষ্টা করছি নিজেকে আরো বেশি বেশি ইমপ্রুভ করা, তোমাদেরকে আরো সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আমাদের সাথে থাকবা, ইনশাআল্লাহ আরো অনেক মজার মজার ভিডিও বানাবো এবং অনেক উপকার করার মতো বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা এই চ্যানেলে একটা ওয়েবসাইটও ক্রিয়েট করছি এবং ওর মাধ্যমে আরো কিভাবে ভালো মতো এডুকেশন সিস্টেম তৈরি করা যায় সেটা নিয়েও কাজ করছি। তো সাথে থাকবা, ইনশাআল্লাহ বড় কিছু করবো আমরা মিলে। তো দেখা হবে পরের ক্লাসে। এই ক্লাসের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।